আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। তো এই করোনাকালীন সময়ের মধ্যে অবশ্যই তোমরা বাসায় থাকবে, নিজেকে নিরাপদ রাখবে এবং সুস্থ রাখবে। আর আমাদের স্কুলের অনলাইনের পেজে যুক্ত থাকবে, সেখানে আমরা বিভিন্ন বিষয়ে ক্লাস নিচ্ছি। তোমাদেরকে সহযোগিতামূলক হিসাবে, যেহেতু সরাসরি অর্থাৎ বিদ্যালয়ে পাঠদান বন্ধ, সেহেতু আমরা অনলাইন মাধ্যমে ক্লাস নিচ্ছি। সেই ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখবে। তো আমরা দেখি তোমরা বিদ্যালয়ে পড়ো এবং বিদ্যালয়ে লেখাপড়ার সময় হয়তো লক্ষ্য করো যে কিছু নিয়মকানুন রয়েছে। সেই নিয়মকানুনগুলি আমাদের পালন করতে হয়, যেগুলি কি কিছু কাজ করা যায় না এবং কী কী কাজ করতে হবে, এবং তোমাদের যে ডায়েরি দেওয়া হয় সেখানে কিন্তু নিয়মের একটি অংশ দেওয়া থাকে। ঠিক এরকমভাবে তুমি পরিবারে অবস্থান করতেছো, সেখানেও কিন্তু কি অদৃশ্য কিছু নিয়মকানুন রয়েছে, তোমার সমাজের মধ্যেও রয়েছে। ঠিক আছে, ঠিক এরকমভাবে আমরা যদি রাষ্ট্রীয় পরিসরে যাই, সেখানেও কিন্তু কি নিয়মকানুন দেখতে পাবো। তো রাষ্ট্র যে পরিচালিত হয়, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও কিন্তু কি বড় একটা নিয়মকানুনের প্রয়োজন হয়। আর সেই নিয়মকানুনটা কোথায় থাকে, বা সেই নিয়মকানুনের বই বা সেই গ্রন্থটাকে কি নামে অভিহিত করা হয়, সেটাকে বলা হয় সংবিধান। আশা করি বুঝতে পেরেছ। আজকের আমার পাঠের বিষয়টি হলো সংবিধান। সংবিধানকে বলা হয় রাষ্ট্র পরিচালনার দলিল। অর্থাৎ প্রত্যেকটা প্রতিষ্ঠান পরিচালনার কিছু সুনির্দিষ্ট কাঠামো থাকে। ঠিক রাষ্ট্র, আমি যদি এটাকে একটা প্রতিষ্ঠান হিসেবে ধরে নিই, তারও কিন্তু কি কিছু নিয়মকানুন রয়েছে। সেই নিয়মকানুনগুলি কি সুনির্দিষ্ট করে উল্লেখ করা থাকে। সেখানে যে রাষ্ট্রের নাগরিক হিসাবে আমরা রাষ্ট্রের প্রতি কী কী দায়িত্ব কর্তব্য রয়েছে, এবং আমি রাষ্ট্রের কাছ থেকে কী কী পাবো, আবার রাষ্ট্র আমার কাছ থেকে কী কী পাবে, সেটাও কিন্তু কি ওই সংবিধানের মধ্যে উল্লেখ করা হয়েছে। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছ। তো তোমাদের পাঠ্য বইয়ে যেভাবে উল্লেখ করা হয়েছে, সেখান থেকে যদি আমি একটু পাঠ করি, যে কি সংবিধান হচ্ছে রাষ্ট্র পরিচালনার একটি দলিল। একটি ভবন বা ইমারত যেমন নকশা দেখে তার ভবনের নির্মাণ কাজ তৈরি করা হয় বা পরিচালনা করা হয়, ঠিক তেমনি সংবিধানে যে নিয়মকানুনগুলি লেখা বা সন্নিবেশ থাকে, সেগুলি দিয়ে কিন্তু কি রাষ্ট্রের কাজগুলি পরিচালনা করা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। যেমন সংবিধানে সেখানে উল্লেখ থাকে একটি রাষ্ট্রের সরকার কি হবে, সরকার কিভাবে পরিচালিত হবে, সরকারের কাঠামো কী হবে। তারপর তোমার নাগরিক, কারা নাগরিক থাকবে, নাগরিক হিসাবে আমি রাষ্ট্রের কাছ থেকে কি পাবো, বা রাষ্ট্রের দায়িত্ব কর্তব্য কি নাগরিকদের প্রতি, এই সব বিষয় কিন্তু কি সংবিধানে উল্লেখ থাকে। তারপর রাষ্ট্রের শাসন ব্যবস্থা, ওই রাষ্ট্রটা কীভাবে পরিচালিত হবে, কোন নিয়মতান্ত্রিক পদ্ধতিতে পরিচালিত হবে। যেমন আমাদের যে রাষ্ট্রীয় ব্যবস্থা বর্তমানে রয়েছে, সেটা কি সংসদীয় গণতন্ত্র, সেটাও কিন্তু কি আমাদের সংবিধানে উল্লেখ করা রয়েছে। কারণ প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে ওই সংবিধানে কিন্তু কি উল্লেখ করা হয়েছে এবং উল্লেখ রয়েছে। এবং সরকারের বিভিন্ন বিভাগ কি কি হবে, যেমন আমাদের সরকারের প্রধান যে, যদি আমি যদি বলি যে সরকারের প্রধান 3টি বিভাগ রয়েছে, যে আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, সেগুলি তোমাদের পাঠ্য বইয়ে উল্লেখ রয়েছে। আমি শুধু নামগুলি এখানে উল্লেখ করলাম। আবার সেই বিভাগগুলির কার কার কী কার্যাবলী, কী কী ধরনের ক্ষমতা, সবগুলি কিন্তু কি সংবিধানে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এবং সংবিধান, বাংলাদেশ সংবিধান নামে একটি আলাদা বইও রয়েছে, সরকারিভাবে সেটি মুদ্রণ করা হয়। ঠিক আছে, তোমরা যখন ইচ্ছা করলে এখন কিনে নিতে পারো, অথবা উপরের শ্রেণীতে যখন উঠবে সেখানে অবশ্যই এটা রাখবে তোমাদের কাছে। কারণ জানার দরকার রয়েছে। একজন শিক্ষার্থী হিসাবে আমাদের অবশ্যই জানা উচিত যে আমার রাষ্ট্রের প্রতি আমার কী দায়িত্ব, রাষ্ট্র আমার প্রতি কী দায়িত্ব পালন করবে, সবগুলি। যে এখানে যে সংবিধান রচনার যদি আমি সংক্ষিপ্ত ইতিহাস যদি এখানে তোমাদের সামনে তুলে ধরি, সেটা হবে কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন 1971 সালের 26শে মার্চ। দীর্ঘ 9 মাস সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে
ও 16ই ডিসেম্বর কি হয় আমাদের বিজয় অর্জিত হয়। 1972 সালের 10ই এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশনে এবং বসে এবং সেখানে কি করা হয়, সেই অধিবেশনে ডক্টর কামাল হোসেনকে সভাপতি করে সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়। তাহলে দেখা যাচ্ছে কি যে আমাদের দেশ স্বাধীন হওয়ার পরপরই সংবিধানটাকে তৈরি করা হয়, কিন্তু সেখানেও কি একটা কমিটি গঠন করা হয়। সেই কমিটিটার দায়িত্ব ছিল কি যে এই সংবিধানটা কিভাবে তারা তৈরি করবে এবং রাষ্ট্র, যেহেতু আমাদের তখন নতুন একটি রাষ্ট্রের জন্ম হয়েছে, সেই রাষ্ট্রটা কিভাবে পরিচালিত হবে সকল কিছুই কিন্তু কি তারা এই কমিটির লোকজন তারা আগে চিন্তা ভাবনা করে তারপর তারা কি করে যে একটি রূপরেখা তৈরি করে সেটা উপস্থাপন করে এবং এই কমিটি 6 মাসের মধ্যে তারা কি করে একটি খসড়া সংবিধান তারা তৈরি করে। আর সেটি কি 1972 সালের 30শে অক্টোবর গণপরিষদে প্রথম কি সেটা উপস্থাপিত হয় এবং সেটার উপর কি আলোচনা করা হয়। অবশেষে এই একই বছরের 4 নভেম্বর তারিখে সেটা কি হয়, গণপরিষদের চূড়ান্ত অনুমোদন পায়। মানে ওই সংবিধানটাকে কি চূড়ান্ত রূপ ধারণ করা হয়। সেখানেই যে কি যে উল্লেখিত রয়েছে সেটি পরবর্তী সময় আমরা একটু জানবো, তবে আগে একটু বলে নিলাম। আর সংবিধান বিষয়ে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে উক্তিটি রয়েছে সেটি হলো, এই সংবিধান লিখিত হয়েছে লাখো শহীদের রক্তের অক্ষরে। তাই এটি আমাদের সবার কাছে একটি কি পবিত্র দলিল হিসাবে গণ্য, একবারে পবিত্র দলিল হিসাবে গণ্য। কারণ আমরা লাখো শহীদের রক্তের বিনিময়ে কিন্তু আমরা এই দেশটি পেয়েছি এবং এই দেশটির পরিচালনা কিভাবে পরিচালিত হবে তার একটি রূপরেখা কিন্তু এই সংবিধানে উল্লেখ করা হয়েছে। আর সংবিধান একটি এমন কোনো পরিবর্তনশীল মানে অপরিবর্তনশীল বিষয়বস্তু না যেটা পরিবর্তন করা যাবে না, সেটিকে কি রাষ্ট্রের প্রয়োজনে সেই সংবিধানে উল্লেখ রয়েছে। রাষ্ট্রের প্রয়োজনে সময়ের পরিবর্তনের সাথে সাথে যদি কোনো জিনিসের পরিবর্তনের প্রয়োজন হয় সেটাও কি আমাদের যে সরকার যারা থাকবে, যারা দেশ পরিচালনা করবে, সেই দেশ পরিচালনার সুবিধার্থের জন্য কি সংবিধানকে বিভিন্ন সময় পরিবর্তিত করা হয়েছে এবং এই পর্যন্ত বাংলাদেশ সংবিধান মোট 16 বার পরিবর্তিত হয়েছে। তারপর কি যে ষোড়শ সংবিধান মানে ষোড়শ সংশোধনীটি সর্বশেষ হয় কত সালে, 22 সেপ্টেম্বর 2014 সালে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই সালগুলি কিন্তু কি একটু ভালো করে লক্ষ্য করবে, কারণ কি যে সালগুলি কিন্তু কি সুন্দরভাবে ভালো করে মনে রাখবে, কারণ তোমাদের ওই নৈর্ব্যক্তিক প্রশ্নে এই উত্তরগুলি কিন্তু প্রশ্নগুলি দেওয়া থাকে, সেগুলি কিন্তু কি আনসার করতে হবে। তো এই পর্যন্ত আমি যদি বলি যে কি সংবিধান প্রথম মানে সংবিধান সম্পর্কে প্রথম যদি বলা হয় যে গণপরিষদের অধিবেশন প্রথম কবে বসে, 72 সালের 10ই এপ্রিল। আর সংবিধানের যে সভাপতি কে ছিলেন, ডক্টর কামাল হোসেন। আর গণপরিষদটি প্রথম উপস্থাপিত হয় কত সালে, 1972 সালের 30শে অক্টোবর। আর চূড়ান্ত অনুমোদন পায় একই বছরের কি 4 নভেম্বর। ওকে, তো এখানে এখন আমি বাংলাদেশ সংবিধান সম্পর্কে কিছু তথ্য আমি বোর্ডে লিখব। যদি তুমি এই মুহূর্তে যুক্ত থাকো তুমি খাতায় লিখে নিতে পারো। যদি ওই তথ্যগুলি কি তোমার পাঠ্য বই উল্লেখ নেই, আমি তোমাকে সহযোগিতা করার জন্য বা তোমাকে একটু তথ্য দেওয়ার জন্যই কিন্তু এই জিনিসগুলি তোমার সামনে তুলে ধরছি। সংবিধান বাংলাদেশের সর্বোচ্চ আইন হলো সংবিধান। বাংলাদেশের সর্বোচ্চ আইন, যত বিধিবিধান রয়েছে সব কিছুর ঊর্ধ্বে হলো এই সংবিধান। এই কারণে বাংলাদেশের সর্বোচ্চ আইন। এবং বাংলাদেশের
সাংবিধানিক নাম। সাংবিধানিক নাম মানে সংবিধানে আমাদের দেশটা কি নামে পরিচিত? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। তারপর এই সংবিধানের প্রস্তাবনা মানে সংবিধানের প্রস্তাবনা, বাংলাদেশ সংবিধানের প্রস্তাবনা হলো একটি। তারপর বাংলাদেশ সংবিধানের মূলনীতি, বাংলাদেশ সংবিধানের মূলনীতি হলো 4টি। পরে আমি সেগুলি তোমাদের সামনে তুলে ধরব। আর তফসিল, তফসিল হলো 7টি। তারপর প্রস্তাবনা, প্রস্তাবনা হলো 11টি। তারপর অনুচ্ছেদ, টি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি এই মুহূর্তে যারা সংযুক্ত রয়েছ বা পরে যারা সংযুক্ত হবে, আশা করি এই তথ্যগুলি লিখে রাখতে দরকার হয়েছে। তাহলে আমি আবার একটু নোট করে তোমাদের সামনে কোট করছি যে বাংলাদেশের সর্বোচ্চ আইন কি? সংবিধান। তারপরে কারণ কি এই সংবিধানের মধ্যেই কিন্তু আইন আদালতের কথা উল্লেখ আছে। বাংলাদেশের আইন বিভাগ, সেখানে কি সর্বোচ্চ কোর্ট হলো সুপ্রিম কোর্ট। তাহলে কি সেটা কোথায়? এই সংবিধানের মধ্যে উল্লেখ আছে। সেই কারণে কিন্তু বলা হয়েছে সর্বোচ্চ আইন হলো সংবিধান। আর বাংলাদেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। প্রস্তাবনা 1টি, মূলনীতি 4টি, তফসিল 7টি, প্রস্তাবনা 11টি, এবং কি সরি এখানে প্রস্তাবনা লিখে ফেলেছি, এটা হলো ভাগ, ভাগ বা অনুচ্ছেদ। ভাগ বা অধ্যায় হলো 11টি, অনুচ্ছেদ হলো কি 153টি। আবার বলছি, প্রস্তাবনা 1টি, মূলনীতি 4টি, তফসিল 7টি, অধ্যায় বা ভাগ রয়েছে 11টি। মানে মূল সংবিধানের পার্টটাকে 11টা পার্টে সেখানে ভাগ করা হয়েছে। আর অনুচ্ছেদ হলো কি 153টি। ওকে, এই হলো আমার সংবিধানের কি শুধু সংবিধান সম্পর্কে প্রাথমিক যে খুঁটিনাটি তথ্য সেগুলি তোমাদের সামনে তুলে ধরলাম। বাট এটা বিস্তারিত একটা বড় বই, তো আশা করি বুঝতে পেরেছো যে প্রস্তাবনা 1টি, মূলনীতি 4টি, সেটি সম্পর্কে তুমি যদি পড়তে যাও তাহলে বিশদ একটা বড় বই আকারে কিন্তু সেটা রয়েছে। এরপরে কি 11টা ভাগ রয়েছে এবং প্রত্যেকটা ভাগের মধ্যে কিন্তু কি রাষ্ট্রের প্রত্যেকটা কাঠামো, আইন বিভাগের কি ক্ষমতা, বিচার বিভাগের কি ক্ষমতা বা কাঠামো, তারপরে কি শাসন বিভাগের কি ক্ষমতা কাঠামো, সবগুলি কিন্তু এখানে কি সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে। এরপরে এই যে আমরা যে শিক্ষা গ্রহণ করতেছি সেটারও কিন্তু কি আমার সাংবিধানিক একটা অধিকার। সেটা আমার শিক্ষাটা রয়েছে কি সংবিধানের 17 নং অনুচ্ছেদ। এখানে দেখো অনুচ্ছেদ রয়েছে কয়টি? 153টি। এর মধ্যে শিক্ষার কথা বলা হয়েছে কত নং অনুচ্ছেদে? 17 নং। মনে রাখবে এবং লিখে নিতে পারো। অর্থাৎ মানে আমরা যে শিক্ষা লাভ করতেছি সেই শিক্ষার কথা কিন্তু আমার সংবিধানের 17 নং
অনুচ্ছেদে সুস্পষ্টভাবে কি উল্লেখ করা রয়েছে। প্রত্যেক নাগরিক কিন্তু কি রাষ্ট্রের কাছ থেকে শিক্ষার সুযোগ লাভ করবে। আর তোমাদের পাঠ্য বইয়ের আলোচিত আরেকটি বিষয় রয়েছে, সেটি আমি তোমাদের সামনে এখন তুলে ধরবো। সেটা হলো কি যে সংবিধানের বৈশিষ্ট্য। তো এর আগে আবার একটু আলোচনা করে দিচ্ছি যে কি সংবিধান সম্পর্কে আমরা কি জানলাম। সংবিধান রাষ্ট্রের সর্বোচ্চ আইন, মানে কি সর্বোচ্চ আইন হলো সংবিধান। সাংবিধানিক নাম গণতন্ত্রী বাংলাদেশ। তারপর কি প্রস্তাবনা 1টি, মূলনীতি 4টি, তফসিল হলো কি 7টি। তারপরে ভাগ বা অধ্যায় 11টি, অনুচ্ছেদ হলো কি 153টি। ঠিক আছে। আর শিক্ষার অধিকারের কথা বলা হয়েছে কত নম্বর অনুচ্ছেদে? 17 নম্বর অনুচ্ছেদে। তো এখন আমরা বাংলাদেশ সংবিধানের বৈশিষ্ট্য সম্পর্কে একটু তোমাদের সামনে আমি তুলে ধরবো বাংলাদেশ সংবিধানের বৈশিষ্ট্যগুলি। তো বৈশিষ্ট্যগুলি কি কি রয়েছে এখানে? বৈশিষ্ট্য রয়েছে কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। একটু আগে আমি এখানে লিখে দেখিয়েছি যে কি বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র, সার্বভৌম এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ হিসেবে পরিচিত। তারপরে সংসদীয় সরকার এবং বাংলাদেশ সরকারের বাংলাদেশের সরকার মানে যে সরকারের কাঠামোটা কি হবে, সংসদীয় সরকার, সেটাও কিন্তু কি আমার সংবিধানে উল্লেখ করা হয়েছে। এবং সেখানে কি মন্ত্রী পরিষদ শাসিত বা কি সংসদীয় পদ্ধতির শাসন কি চালু থাকবে। আর এই পদ্ধতির প্রকৃত শাসন ক্ষমতা থাকবে কার কাছে? প্রধানমন্ত্রীর কাছে। তাহলে আমি যদি বলে থাকি বা আমরা বলতে পারি কি যে বাংলাদেশের সর্বোচ্চ নির্বাহী ক্ষমতার অধিকারী হলেন কে? প্রধানমন্ত্রী। ঠিক আছে, সর্বোচ্চ। কারণ এখানে কিন্তু বলা আছে যে কি যে প্রকৃত শাসন ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে কি থাকবে। তারপর লিখিত সংবিধান। প্রিয় শিক্ষার্থীরা বলে দিই, বাংলাদেশের সংবিধানটি হলো কি একটি লিখিত সংবিধান। এরপর এর 11টি ভাগে বিভক্ত, 153টি অনুচ্ছেদ, 1টি প্রস্তাবনা রয়েছে, যেটি একটু আগে আমি এখানে লিখে দেখিয়েছি। তারপর রাষ্ট্রীয় মূলনীতি। বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রীয় মূলনীতি রয়েছে, আর রাষ্ট্রীয় মূলনীতি হলো 4টি। কি? জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। যে জাতীয়তাবাদ সম্পর্কে যেখানে কি একই ধরনের ভাষা, সাহিত্য এবং সংস্কৃতি। তারপরে কি যে বাঙালি জাতির মধ্যে সুদৃঢ় সৃষ্টি মানে ঐক্য সৃষ্টি করেছে, তাই সংবিধানে বলা হয়েছে একই ভাষা ও সংস্কৃতিতে আবদ্ধ বাঙালি জাতি যে ঐক্যবদ্ধ ও সংকল্পবদ্ধ সংগ্রাম করে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌম অর্জন করেছে, সেই ঐক্য ও সংহতি হবে কি বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি। তাহলে তারপর রয়েছে কি সমাজতন্ত্র। সমাজতন্ত্রের মূল উদ্দেশ্য হলো কি যাতে রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা, সকল কিছুই যাতে কি সমহারে সবাই ভোগ করতে পারে, সেটাই হলো কি সমাজতন্ত্র। তারপর গণতন্ত্র, যে রাষ্ট্রের সকল কাজে নাগরিকদের অংশগ্রহণ করার জন্য কিন্তু কি এই গণতান্ত্রিক সরকার ব্যবস্থা, যেখানে কি জনগণ সরাসরি ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করে থাকে। আর ধর্মনিরপেক্ষতা, যে রাষ্ট্রের প্রতিটি মানুষ কি নিজ নিজ ধর্ম পালন করবে, এক ধর্মের লোকজন যাতে আরেকজন ধর্ম পালনে কেউ কাউকে যাতে কি বাধা দিতে না পারে। তারপর কি জাতি এবং জাতীয়তা। এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে জাতি এবং জাতীয়তা। জাতি হিসাবে কি আমরা কি যে বাঙালি হিসাবে পরিচিত, আর জাতীয়তা হলো আমাদের বাংলাদেশি। ঠিক আছে, আমাদের জাতি হিসাবে বহির্বিশ্বে আমরা পরিচিতি লাভ করি কি হিসাবে? বাঙালি হিসাবে। আর আমাদের জাতীয়তা হলো বাংলাদেশি। আর এককেন্দ্রিক সরকার। বাংলাদেশটা যেহেতু একটা ছোট্ট রাষ্ট্র, তাই এখানে কিন্তু কি প্রাদেশিক সিস্টেম ব্যবস্থা নেই। বড় বড় রাষ্ট্রগুলিতে কিন্তু কি প্রদেশ সিস্টেম রয়েছে, সেখানে প্রাদেশিক সরকার রয়েছে এবং কি প্রাদেশিকভাবে কি সরকারের আলাদা আলাদা ক্ষমতা দেওয়া রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বিষয়টি বুঝতে পেরেছ যে আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশ ওই ভারতের দিকে তাকাই, সেখানেও কিন্তু তাদের অনেকগুলি প্রদেশ রয়েছে, মোট 28টি প্রদেশ, কারণ দেশটা অনেক বড়। এভাবে বড় বড় রাষ্ট্রগুলিতে রয়েছে, কিন্তু আমাদের দেশটা যেহেতু এককেন্দ্রিক, সেখানে কিভাবে ভাগ করা হয়েছে? মোট 8টি বিভাগ রয়েছে, 64টি জেলা রয়েছে, আর 492টি উপজেলা। তার বাইরেও তোমার ইউনিয়ন পরিষদ রয়েছে স্থানীয় সরকার কাঠামো হিসাবে। তারপরে রয়েছে কি উপজেলা পরিষদ, জেলা পরিষদ। এই সবগুলি সংস্থার মাধ্যমে কি দেশের মানুষকে কি সার্বিকভাবে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে এবং কি শাসন করা হচ্ছে। শাসন মানে কি দেশের ব্যবস্থা কিভাবে, দেশের একটা দেশকে কিভাবে এগিয়ে নেওয়া যায়, সেই কাজগুলি কি এই দপ্তরগুলির মাধ্যমে করা হয়ে থাকে। তারপর এক কক্ষ বিশিষ্ট আইনসভা।
এখানে এক কক্ষ বিশিষ্ট আইনসভা, কারণ আমার যেহেতু কি আলাদা আলাদা অর্থাৎ প্রাদেশিক সিস্টেম নেই, সেখানে এক কক্ষ বিশিষ্ট। আর এখানে কি রয়েছে 300 জন সংসদ সদস্য রয়েছে, 300 সদস্যর পদ রয়েছে 300। সেখানে কি এই 300 জন সদস্য কি বাংলাদেশের 300টি সংসদীয় আসন রয়েছে, সেখান থেকে তারা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয়। আর এর বাইরে রয়েছে কি 50 জন সংরক্ষিত নারী আসন, কারণ নারীদেরকেও যাতে কি মানে তারাও যাতে এই গণতন্ত্র শাসন ব্যবস্থায় তারাও যাতে মানে ওই শাসন কার্যে অর্থাৎ রাষ্ট্রীয় কার্যে যাতে সুযোগ পায়, সেই জন্য তাদেরকে এখানে কি করা হয়েছে যে সংরক্ষিত নারী আসন দেওয়া হয়েছে। এবং সেটা প্রথমে ছিল 15টি, তারপর 30টি, এভাবে আস্তে আস্তে বৃদ্ধি করে এখন হলো মোট 50টি। ঠিক আছে, যে এখানেও এগুলি রাজনৈতিক দলগুলি তাদের যে অনুপাত, সেই অনুপাতিক হারে সেই এই 50টি আসনকে তাদের মধ্যে বিভক্ত করে ভাগ করে দেওয়া হয় এবং তারা তাদের মধ্য থেকে সেগুলো তাদেরকে নির্বাচিত করে নিয়ে আসে। বাট তারা কিন্তু কি সরাসরি ভোটে নির্বাচিত নয়, সেটা হলো রাজনৈতিক দল কর্তৃক। আর সরাসরি ভোটে নির্বাচিত আসন সংখ্যা হলো কয়টি? 300টি, অর্থাৎ 300 জন প্রার্থী সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হতে পারে। প্রশ্ন হলো যে স্যার এখানে কি এখানে যে আপনি বললেন যে সংরক্ষিত আসনে মহিলারা নির্বাচিত হতে পারে, তারা কি সরাসরি ভোটে আসতে পারে না? হ্যাঁ, অবশ্যই পারে। কারণ এখানেও আমরা যদি তাকাই, আমাদের বর্তমান পার্লামেন্টের দিকে তাকালেও সেখানে দেখতে পারবো কি আমাদের অনেক নারী সদস্য রয়েছে, ইভেন প্রধানমন্ত্রী সহ, তারা সরাসরি কিন্তু কি জনগণের ভোটে নির্বাচিত। কারণ মাননীয় প্রধানমন্ত্রীর ওনার ডেজিগনেশনে লেখা থাকে মাননীয় শেখ হাসিনা মাননীয় এমপি, মানে প্রধানমন্ত্রীর বাহিরে ওনার আরেকটি পদবি হলো কি এমপি, সেটি কিন্তু লেখা থাকে। আর এর বাইরে আমরা দেখতে পাই যে বর্তমান শিক্ষামন্ত্রী, তারপরে আমাদের যে স্পিকার, এরকম আরও বেশ কয়েকজন রয়েছে যারা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত। মৌলিক অধিকার, সংবিধানের নাগরিকের মৌলিক অধিকার, তার সংরক্ষণের নিশ্চয়তা রয়েছে। কারণ যে কেউ ইচ্ছা করলেই কোনো গোষ্ঠী বা সম্প্রদায়কে হেয় প্রতিপন্ন করতে পারবে না বা তার সুযোগ থেকে বঞ্চিত করতে পারবে না, কারণ সেটাও সংবিধানে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। তারপর জনগণের সার্বভৌমত্ব, সংবিধান অনুযায়ী রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক জনগণ এবং জনগণের পক্ষে নির্দিষ্ট কর্তৃপক্ষই ক্ষমতাকে পরিচালনা করবে। কারণ যারাই রাষ্ট্রের বিভিন্ন শাসন কার্যে যারাই থাকবে, সবার উদ্দেশ্য হলো কি জনগণের শাসন নিশ্চিত করা এবং কি জনগণের মূল উদ্দেশ্য হলো জনগণকে কিভাবে মানে তাদেরকে বিভিন্ন অ্যাক্টিভিটিসে জড়ানো যায়, যাতে তারা রাষ্ট্রের বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করে দেশটাকে তারা এগিয়ে নিয়ে যেতে পারে এবং জনগণের যত সুযোগ সুবিধার দেখভালের দায়িত্ব হলো এই নির্বাচিত প্রতিনিধিদের। তারপর রয়েছে বিচার বিভাগের স্বাধীনতা, সংবিধানে বিচার বিভাগের স্বাধীনতার কথা নিশ্চয়তা দেওয়া হয়েছে। যে তোমরা হয়তো জেনে থাকবে যে বর্তমান বিচার ব্যবস্থা হলো কি নিরপেক্ষ এবং স্বাধীন। কারণ কি এই বিচার ব্যবস্থাটা একসময় ছিল কি শাসন বিভাগ এবং বিচার বিভাগ একসাথে, এখন সেটাকে কিন্তু কি আলাদা করে দেওয়া হয়েছে 2007 সালে। আর সার্বজনীন ভোটাধিকার ধর্ম বর্ণ নির্বিশেষে সকল 18 বছর বা তার থেকে 18 বছর হলে সে কি ভোটাধিকার প্রাপ্তির সুযোগ পাবে, কারণ বাংলাদেশের সে নাগরিক হিসাবে গণ্য হবে। কারণ নাগরিকতা বা একজন মানুষ নাগরিকতার বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে, আর তাকে 18 বছর বয়স হলেই কি সে বাংলাদেশ নির্বাচন কমিশনের কাছে আবেদন করে সে ভোটাধিকার সুযোগ লাভ করবে। আর যখন সে নাগরিক হবে তখন সে রাষ্ট্রের কাছ থেকেও বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে থাকবে। আর নির্বাচন অনুষ্ঠান কোনো কারণে সংসদ যদি ভেঙে যায়, সেই ভেঙে গেলে বা অবলুপ্ত হলে নিয়ম অনুযায়ী, সংবিধানের নিয়ম অনুযায়ী 90 দিনের মধ্যে কি করতে হবে, একটি নির্বাচন করতে হবে। আর সেটাও কি আমাদের সাংবিধানিক আরেকটি প্রতিষ্ঠান রয়েছে নির্বাচন কমিশন, তারাও, এবং সেটাও কিন্তু কি সংবিধানে উল্লেখ করা রয়েছে এবং সেই নির্বাচন কমিশনের কাজ কি সেটাও সংবিধানে উল্লেখ করেছে। এবং তারা একটা নির্বাচন করে কি করবে, রাষ্ট্র পরিচালনার জন্য বিভিন্ন দল থেকে যারা নির্বাচিত হবে তারা আসবে, তারা আবার রাষ্ট্র পরিচালনা করবে। আর সংবিধান সংশোধন, সংসদ সদস্যদের মোট 2/3 আগে বলেছে আমাদের সংবিধানটি হলো কি লিখিত সংবিধান। সেই লিখিত সংবিধানটি পরিবর্তন করতে গেলে
ইচ্ছা করলেই কিন্তু কি পরিবর্তন করা যায় না, সেখানে কমপক্ষে 2/3 সদস্যের মতামতের প্রয়োজন। সেই 2/3 সদস্য যদি কি মতামত প্রদান করে যে না এটাকে এই আইনটা পাশ করতে হবে, অথবা কি সংবিধানের এই ধারাটি বিলুপ্ত করে অথবা এটার সাথে আরেকটি ধারা যুক্ত করা যাবে, সকল কিছুই হলো কি ওই 2/3 সদস্য যখন মতামত প্রদান করবে তখনই কিন্তু কি এই ওই সংবিধানটির ওই ধারাটি অথবা ওই অংশটি পরিবর্তন করে নতুন কোন ধারা উপধারা বা কি সংযোজন বিয়োজন হতে পারে। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। তো আজকের আলোচনার আমার বিষয় ছিল কি সংবিধান কি আর সংবিধানের বৈশিষ্ট্য, আর এর বাইরে সংবিধানের এক নজরে সংবিধান, অল্প কিছু সংবিধান সম্পর্কে কয়েকটি তথ্য। তাহলে সংবিধান কি? সংবিধান হলো রাষ্ট্র পরিচালনার দলিল, অর্থাৎ কি যে রাষ্ট্রের সর্বোচ্চ আইন যদি বলি সেটাও কি এই সংবিধান, কারণ রাষ্ট্র পরিচালনার যাবতীয় যত কিছু রয়েছে সকল তথ্যাবলী কিন্তু কি এই সংবিধানে রয়েছে। আর যেহেতু আমি একটি বই, এই বইটিকে আমি নিজেও পড়েছি, দেখেছি, সেখানে সুস্পষ্টভাবে সব কিছু পুঙ্খানুপুঙ্খ উল্লেখ রয়েছে। আমরা অনেকেই কিন্তু কি সেই সংবিধান সম্পর্কে জানি না বিধায় অনেক সময় অনেক জিনিস বুঝতে পারি না। তারপর যে কি এর বাইরে যে সংবিধানের যে কি সংবিধানটা কখন প্রণয়ন করা হয়, কারা দায়িত্ব পালন করে এবং এটির অনুমোদন পায় কত সালে, এটির চূড়ান্ত অনুমোদন পায় কত সালে, 4 নভেম্বর 1972 সাল। তারপরে কি যে এটির এই সংবিধান কমিটির সভাপতি ছিলেন ডক্টর কামাল হোসেন। তারপরে কি এই পর্যন্ত মোট সংবিধান সংশোধিত হয়েছে কতবার? মোট 16 বার, সর্বশেষ 22 সেপ্টেম্বর 2014 সাল। আর সংবিধানের বিভিন্ন বৈশিষ্ট্যগুলি সম্পর্কে যে এখানে কি রয়েছে, এটি একটি লিখিত দলিল যা 11টি ভাগে বিভক্ত, তারপর রয়েছে একটি 53টি অনুচ্ছেদ এবং প্রস্তাবনা রয়েছে একটি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। তো আজকের আলোচনার বিষয় ছিল আমার এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে এবং কি নিরাপদে থাকবে, যাতে আমরা এই বৈশ্বিক মহামারী থেকে সুস্থ থাকতে পারি। কারণ এটি ক্রমান্বয়ে কিন্তু কি কমছে না। আমাদের পরবর্তী প্রতিষেধক না আসা পর্যন্ত আমাদেরকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক নিয়মগুলি মেনে চলার চেষ্টা করব না, মানব। আমরা সামাজিক দূরত্ব বজায় রাখবো, তবে মানসিক দূরত্ব নয়। ওকে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।